এবং পরীক্ষায় আসবে সেই প্রশ্ন উত্তর সাজেশনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। অধ্যায় পঞ্চম ভারত। দেখো এখান থেকে থাকছে তোমাদের টোটাল রয়েছে, তোমরা 2027 সালে যারা পরীক্ষা দেবে ভূগোল ফাইনাল 100% পিডিএফ। তো এখানে রয়েছে তোমাদের মার্ক কিন্তু থাকবে 3 করে, এক্সাম ফাইনাল এক্সাম। তো এখান থেকে রয়েছে তোমাদের কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে পরীক্ষা থাকবেই প্রত্যেক বছর, কিন্তু এখান থেকে অসংখ্য কোশ্চেন তোমাদের কিন্তু হয়, সে 2 নম্বর 3 নম্বর 5 নম্বরে যাই হোক না কেন, টোটাল তোমরা কিন্তু এখান থেকে পাচ্ছ। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে ডবল স্টার রয়েছে পাঞ্জাব। এই পাঞ্জাব এবং হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। আমরা জানি আমাদের উত্তর পশ্চিম ভারত বলতে এখানে পাঞ্জাব রয়েছে, এখানে হরিয়ানা রয়েছে। তো এই পাঞ্জাব এবং হরিয়ানায় যে কৃষির উন্নতি লাভের কারণ কি? ভারতবর্ষে তো 28টি রাজ্য রয়েছে, 28টি রাজ্যের মধ্যে কম বেশি বিভিন্ন রাজ্যে আহ, মানে চাষবাস করা হয়, কৃষিকাজ করা হয়, কিন্তু পারফেক্ট তোমাদের পাঞ্জাব এবং হরিয়ানা এই রাজ্য দুটিতে কৃষির অভূতপূর্ব উন্নতি ঘটেছে। সেই স্বাধীনতার পরবর্তী 1960-এর দশকের পর থেকে বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে কৃষির এক আমূল পরিবর্তন ঘটেছে, কৃষির বিপ্লব ঘটেছে। তো সেই পাঞ্জাব এবং হরিয়ানার কৃষি উন্নতি লাভের কারণ কি? দেখো কৃষি উন্নতি লাভের কারণগুলোর মধ্যে রয়েছে উর্বর মাটির উপস্থিতি। দেখো এখানে উর্বর মাটি রয়েছে, আর এই উর্বর মাটি মানে পলিগঠিত যে মাটি উর্বর, সেই মাটিতে মানে বিভিন্ন ধরনের ফসল, বিশেষ করে রয়েছে তোমাদের ধান, গম, এই সমস্ত ফসল কিন্তু ভালো উৎপন্ন করা হয়। এরপরে হচ্ছে পর্যাপ্ত সেচ ব্যবস্থা। দেখো পাঞ্জাব হরিয়ানায় ভালোভাবে উন্নত সেচ ব্যবস্থার জন্য কূপ রয়েছে, নলকূপ রয়েছে, আহ বিশেষ করে আমি বলবো ইন্দিরা গান্ধী খাল রয়েছে। তারপরে রয়েছে তোমাদের মানে ইন্দিরা গান্ধী খাল মানে রাজস্থান খাল, ঠিক আছে, যেটি পাঞ্জাব এবং ওই হিমাচল প্রদেশ থেকে খাল কেটে কিন্তু এই বিশেষ করে রাজস্থানের মধ্যেও কিন্তু এই খালটি নেওয়া হয়েছে। তার মানে পর্যাপ্ত সেচ ব্যবস্থার সুবিধা রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। তিনে রয়েছে আধুনিক কৃষির প্রযুক্তির ব্যবহার। এবং দেখো আধুনিক যে রয়েছে, আধুনিক প্ল্যান্টিং মেশিন রয়েছে, কীটনাশক সার এবং বীজের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে আহ দেখো কৃষি কাজ করতে গেলে যে আধুনিক প্রযুক্তির দরকার সেগুলো কিন্তু রয়েছে। মানে আম, ফসল বোনানো বা ফসল লাগানো, ফসল কাটা বা ঝাড়াই করা, কীটনাশক প্রয়োগ করা, সবই কিন্তু মেশিনে সাহায্যে করা হয়। এরপরে রয়েছে সরকারি সহায়তা। দেখো সরকারি যে নীতিমালা রয়েছে, কৃষকদের সাহায্যে কিন্তু সরকারের যে উন্নয়নের জন্য কিন্তু কি করেছে, সহায়তা করেছে, অর্থাৎ কম সুদে ঋণ দেওয়া বা বিনামূল্যে কিন্তু ঋণ দেওয়া। সরকারের পদক্ষেপ কিন্তু একটি বড় পদক্ষেপ, যেটি পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের ক্ষেত্রে করা হয়েছে। অন্যান্য রাজ্য সেই হিসেবে কিন্তু পিছিয়ে রয়েছে। এরপর হচ্ছে পরিবহনের উন্নতি ব্যবস্থা। পরিবহন বলতে আমরা জানি ভারতের রয়েছে রেলপথ রয়েছে, তারপরে বিশেষ করে সড়ক পথ রয়েছে, ঠিক আছে, সড়ক পথ রয়েছে। এই সমস্ত পথের উন্নতির জন্য কিন্তু কৃষিক্ষেত্রে উন্নতি লাভ ঘটেছে। এরপরে আবহাওয়া রয়েছে, এগুলো রয়েছে। এরপরে তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে, দেখো ভারতের নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। নগরায়ন মানে কি? কোনো শহর, ধরো একটি শহর, ঠিক আছে, এই শহরটি যখন বৃদ্ধি পেতে পেতে আরো বড় আকারে নগরে পরিণত হয়, অর্থাৎ এর আয়তন যখন আরো বেড়ে যায়, এটুকু ছিল দেখো নগর, এটা বৃদ্ধি পেতে পেতে বড় আকারে নগরে যখন পরিণত হয় তখন তাকে কিন্তু নগরায়ন বলা হয়। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নম্বর সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। ঠিক আছে, তো এই নগরায়নের ক্ষেত্রে দেখো আমরা জানি ভারতবর্ষে 31.16% কিন্তু মানুষ শহরে বসবাস করে, বাকি কিন্তু গ্রামে বসবাস করে। দেখো নগরায়নে কি কি সমস্যা হতে পারে, প্রধান সমস্যাগুলো একটু ফলো করো। প্রধান সমস্যার মধ্যে রয়েছে বাসস্থানের অভাব এবং বস্তির উদ্ভব। দেখো নগরায়ন হলে কিন্তু বাসস্থানের অভাব দেখা যায়, আর বস্তির সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। এতে শহরের পরিবেশ কিন্তু আহ খুব নষ্ট হয়। আহ দেখো মুম্বাইতে কিন্তু ধারাবি একটি বস্তি রয়েছে, যে সেটি কিন্তু পৃথিবীর বৃহত্তম একটি বস্তি কিন্তু রয়েছে মুম্বাইয়ের ধারাবি। ঠিক আছে, এরপরে রয়েছে সেকেন্ড রয়েছে পরিবেশের সমস্যা এবং দূষণায়। দেখো জনসংখ্যা বৃদ্ধি নগরায়ন
দেখো, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া মানে নগরায়ণ বৃদ্ধি পাওয়া। আর নগরায়ণ বৃদ্ধি পেলে কিন্তু পরিবেশের সমস্যা এবং দূষণ কিন্তু সৃষ্টি হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ পরিকাঠামোগত অভাব। পরিকাঠামো মানে কি? নগরায়ণ বৃদ্ধি পেলে জলের সমস্যা হবে, বিদ্যুতের সমস্যা হবে, বর্জ্য পদার্থের সমস্যা হবে, মানে বর্জ্য সমস্যা হবে এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? দেখো, আমরা জানি জার্মানির রুর বলে একটি নদী রয়েছে। সেই রুর নদীর অববাহিকায় কয়লাকে কেন্দ্র করে বড় বড় ভারী রয়েছে শিল্প রয়েছে, যেমন রয়েছে সিমেন্ট শিল্প রয়েছে, তারপর লৌহ ইস্পাত শিল্প রয়েছে। এরকম ভারী ভারী শিল্প কিন্তু গড়ে উঠেছে জার্মানির রুর নদীর অববাহিকায়। ঠিক আছে, ঠিক সেই হিসেবে আমাদের ভারতবর্ষে রয়েছে দামোদর নদীর উপত্যকা, দামোদর নদীর কয়লাকে কেন্দ্র করে আর সেখানে কিন্তু দেখো এক একটি সিমেন্ট শিল্প বলো, তারপর লৌহ ইস্পাত শিল্প বলো, এই ধরনের শিল্প কিন্তু গড়ে উঠেছে। তো তো ঠিক সেই হিসাবে দুর্গাপুরকে ভারতের রুট বলার কারণগুলি হলো শিল্পাঞ্চলের দিক থেকে যেটি বললাম, কয়লা সমৃদ্ধি রয়েছে, পরিকল্পনার উন্নতি রয়েছে, অন্যান্য কারণ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এক কথায় বলবে জার্মানির রুর শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের ভারতবর্ষের দামোদরের দুর্গাপুরকে, দামোদর শহরের দুর্গাপুর, এই দুর্গাপুর অঞ্চলের এক একটি লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প, এই জাহাজ নির্মাণ শিল্পের এক একটি ভারী ভারী শিল্প গড়ে ওঠার জন্য দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। এই রুর বলার কারণগুলো আমি বলে দিয়েছি। দেখো, তোমরা যারা পিডিএফ নেবে 7890404016 এই নাম্বারে তোমরা যারা পিডিএফ নেবে, অবশ্যই তোমাদের জন্য কিন্তু এই নাম্বারটি রয়েছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ। যারা পিডিএফ নেবে এই নাম্বারে যোগাযোগ করবে। তবে তোমাদের পিডিএফ নিতে গেলে কিন্তু পেমেন্ট করতে হবে 9062386679। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। কেউ যদি চাও কিউআর কোড চাইলে কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠিয়ে দেবো। যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে আর এই হোয়াটসঅ্যাপে, আর পেমেন্ট করলে এই নাম্বারে। আর এই নাম্বারে পেমেন্টে কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠিয়ে দেবো। তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ পার্ট টু পার্ট সাজেশন, উত্তর খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের কোশ্চেন করা হয়েছে, যেগুলো তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার, ইভেন তোমাদের যে 5 নাম্বারের বড় প্রশ্ন থাকে, টোটাল আমি কভার করে দিয়েছি, চিত্র সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে দিয়েছি। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু রয়েছে ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং এ তোমাদের থাকছে বাছাই করা ম্যাপ পয়েন্টিং, যেগুলো তোমরা পরীক্ষা আসবে। মানচিত্রের মধ্যে সেই চিহ্নিতকরণ স্থানগুলো, হোক না নদ নদী, হোক না শিল্প, হোক না লেক, কিংবা হোক না বন্দর, অন্যদিকে রয়েছে তোমাদের যে উপকূল, সেই উপকূল তোমাদের বিভিন্ন মানে রয়েছে মৃত্তিকা রয়েছে, উদ্ভিদ রয়েছে। ঠিক আছে, টোটাল তোমাদের আলাদা আলাদা আলাদা, অর্থাৎ পার্ট টু পার্ট তোমাদের সেপারেট করে একটা পিডিএফ এর মধ্যে তোমরা পাচ্ছ মাধ্যমিকের সাজেশন উত্তর। সেই সঙ্গে প্রথমেই থাকছে তোমাদের এমসিকিউ থাকছে, এসিকিউ থাকছে, শূন্যস্থান পূরণ থাকছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমাদের মেলাতে হবে। ঠিক আছে, সত্য মিথ্যা থাকছে, টোটাল তোমরা থাকছো। কোনো নোটস, কোনো বই, সাজেশন বই কোনো কেনার কোনো দরকার নেই। আমার পিডিএফ নিয়ে তোমরা পড়াশোনা করবে, আমার পিডিএফ নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে পড়াশোনা করে। তো এই পিডিএফ তোমরা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে, তোমরা জেরক্স করে নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। আর যদি একদম খুবই বেশি প্রবলেম হয়, তো তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব প্রবলেম হলে। তবে তার আগে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে। এরপরে ট্রিপল স্টার রয়েছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি লাভের কারণ কি? দেখো, তথ্য প্রযুক্তি শিল্প বলতে আমরা বুঝি সহজ কথায় ক্ষুদ্র মাঝারি যে ভারী যে শিল্প রয়েছে, সেই শিল্প তো আমরা জানি আহ, অন্য শিল্প। ঠিক আছে, ভারী শিল্প রয়েছে, মাঝারি শিল্প রয়েছে, ক্ষুদ্র শিল্প রয়েছে, কিন্তু তথ্য প্রযুক্তি শিল্প যখনই তোমাকে বলবে, তখনই তোমরা বলবে ডিজিটাল আর ইলেকট্রনিক্স এর মাধ্যমে। ঠিক আছে, পুরো ব্যবসায়িক প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে তথ্যের আদান প্রদান, তথ্যের সংকলন, তথ্যের সংশোধন, বিশ্লেষণ, সংরক্ষণ, এগুলোকে তথ্য প্রযুক্তি বলে, আইটিসি বলা হয়। ঠিক আছে, তো 1990-এর দশকে কিন্তু ভারতবর্ষের এই তথ্য প্রযুক্তি শিল্পের এক অভূতপূর্ব উন্নতি ঘটেছে। দেখো, একে রয়েছে তথ্য প্রযুক্তির বিকাশের লাভের কারণ কি? মেধাবী কর্মবাহিনী। ঠিক আছে, মেধাবী কর্মবাহিনী মানে মেধাবী মেধাবী যে মেধাবী কর্মীর
উন্নতি ঘটেছে, ঠিক আছে? তো মেধাবী কর্মীদের উন্নতি ঘটার কারণ কি? তারপরে রয়েছে বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি পেয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে ভারতের দ্রব্য বা বস্তুরও চাহিদা বৃদ্ধি পেয়েছে। কম জমির প্রয়োজন আর থাকে আর কি এই তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে। আধুনিক পরিকাঠামোর উন্নতি ঘটেছে, সরকারি অনুদান বৃদ্ধি এবং নীতি আম খুব সুন্দরভাবে হয়েছে সরকারের সাহায্যের জন্য। আর বড় কোম্পানির বিনিয়োগ প্রচুর থাকার জন্য টিসিএস রয়েছে, দেখো টিসিএস কলকাতায় পাবে দেখো টিসিএস রয়েছে যেখানে বিভিন্ন পরীক্ষা হয়। তার ইনফোসিস রয়েছে, উইপ্রো রয়েছে, আরবিএম রয়েছে, এগুলোর মতো নামী বহুজাতিক সংস্থা কিন্তু বিপুল পরিমাণে বিনিয়োগ করে, তাই তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি ঘটেছে। এরপরে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার বলতে কি বোঝো? দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে তথ্য এবং ভাবের আদান প্রদান, তথ্য এবং ভাব, তথ্য এবং ভাবের আদান প্রদানই হলো যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে? তো দেখো সেই ব্যবস্থা কিন্তু কম্পিউটারের সাহায্যে করা হতে পারে, সফটওয়্যারের সাহায্যে করা হতে পারে এগুলো। এরপর দেখো প্রধান ৩টির মাধ্যমে কিন্তু মাধ্যম ও তাদের গুরুত্ব। দেখো এই যোগাযোগের মাধ্যম, আধুনিক যোগাযোগের মাধ্যম বলতে ইন্টারনেট আছে, আর ইন্টারনেটের সাহায্যে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থা রয়েছে। এরপরে রয়েছে এর মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইমেল রয়েছে, ইমেলের ঠিক আছে? এরপরে রয়েছে দেখো সেলফোন এবং মোবাইল। সেলফোন এবং মোবাইল এই ব্যাপারে তো আমাদের নতুন করে কিছু বলার নেই। আর মূল সুবিধা কি কি রয়েছে দেখো, মূল সুবিধা রয়েছে তো এগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য প্রযুক্তির মানে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ট্রিপল স্টার, গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। দেখো গম চাষের জন্য প্রথমে রয়েছে জলবায়ু, জলবায়ুর মধ্যে রয়েছে উষ্ণতা 15 থেকে দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে উষ্ণতা। বিশেষ করে শীতকালে গম চাষ ভালো হয় আমরা জানি। বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার। তারপরে রয়েছে আর্দ্রতা রয়েছে, আর তুষার রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে মৃত্তিকা, মৃত্তিকা রয়েছে। তারপরে আমরা দেখে নিচ্ছি ভূমির আহ অবস্থা রয়েছে, এটি কিন্তু সম্পূর্ণ রয়েছে প্রাকৃতিক কারণ। দেখো সম্পূর্ণ প্রাকৃতিক কারণ, দেখো সম্পূর্ণ প্রাকৃতিক কারণ। এরপর অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে জলসেচ রয়েছে, শ্রমিক রয়েছে, মূলধন রয়েছে, চাহিদা ও বাজার রয়েছে। এরপরে তোমাদের রয়েছে দেখো খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য। খারিফ শস্য কথার মানে বর্ষাকালে চাষ করা হয়, আর রবি শস্য মানে শীতকালে চাষ করা হয়। খারিফ শস্য দেখো কোন থেকে কোন মাসে চাষ করা হয় তোমরা জানবে একটু পরে। রবি শস্য কোন মাসে? দেখো খারিফ শস্যে আমরা দেখে নিচ্ছি পরপর। খারিফ শস্য রয়েছে, রবি শস্য রয়েছে, আর এখানে পার্থক্যের বিষয় রয়েছে বপনের সময়। দেখ কোন সময়ে বোনা হয়। দেখো বর্ষার শুরুতে জুন জুলাই মাসে কিন্তু এই শস্য বোনা হয়, শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে শস্য বোনা হয়। আর কাটার সময় কখন তো রয়েছে, আর জলবায়ু ও আর্দ্রতা রয়েছে। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নম্বর সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। প্রধান উদাহরণগুলো কি কি রয়েছে? তো এগুলো রয়েছে তোমাদের। আর সহজ কথা দেখো খারিফ শস্য গরম এবং বর্ষাকালে ফসল রয়েছে। আর আম, আর আর অন্যদিকে রয়েছে রবি শস্য হলো ঠান্ডা বা শীতকালীন ফসল। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো আটে। আটে কি রয়েছে? দেখো রয়েছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? দেখো 1960-এর দশকে ভারতে কৃষিক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটেছে, একে সবুজ বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লবের সুফল মানে ভালো দিক, কুফল মানে খারাপ দিক। সবুজ বিপ্লবের ফলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। অর্থাৎ দেখো সবুজ বিপ্লবের আগে ভারতকে বিদেশ থেকে খাদ্য শস্য আমদানি করতে হতো, কিন্তু সবুজ বিপ্লবের পরে আর খাদ্য শস্য আমদানি করতে হয় না। কৃষির আধুনিকরণ ঘটেছে। আধুনিকরণ সম্পর্কে তোমরা জানো, ট্রাক্টর বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন কিছু ঘটেছে। অর্থনৈতিক উন্নতি ঘটেছে। সবুজ বিপ্লবের কুফল মানে খারাপ দিক। সবুজ বিপ্লবের ফলে দেখো দূষণ বৃদ্ধি পেয়েছে। ধান ও গমের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেলেও ভারতে খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করে এবং খাদ্যের আমদানির উপর অনেকটা কমেছে। অনেকটা সুফল অনেকটা কিন্তু কমেছে। আর এই কুফলের মধ্যে খারাপ দিকের মধ্যে কীটনাশক সার রয়েছে, রাসায়নিক সার রয়েছে। এগুলোর অতিরিক্ত ব্যবহারের ফলে কি হয়েছে? উর্বরতা কমে গেছে, জল ও পরিবেশ দূষণ হয়েছে, দীর্ঘমেয়াদী কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এরপরে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি কেন? দেখো গাঙ্গেয় সমভূমি বলতে আমরা বুঝি পশ্চিমবঙ্গ রয়েছে,
বিহার এবং ঝাড়খণ্ড রয়েছে, অন্যদিকে উত্তরপ্রদেশ রয়েছে, আর উত্তরাখণ্ডের নিম্নভাগ রয়েছে। তো এই সমস্ত অঞ্চলে জনঘনত্ব খুব বেশি হওয়ার কারণ হলো দেখো গঙ্গা নদীর অববাহিকা, আর এই গঙ্গা নদীর অববাহিকায় মানে প্রচুর পরিমাণে উর্বর মৃত্তিকা রয়েছে। সেই উর্বর মৃত্তিকার উপর নির্ভর করে, সমতল ভূভাগের উপর নির্ভর করে প্রচুর কৃষিকাজ হয়, আর কৃষিকাজ এবং উর্বর মৃত্তিকাকে নির্ভর করে কিন্তু সেখানে কিন্তু ঘনবসতি গড়ে ওঠে। দেখো সমতল ভূভাগ, বুঝতেই পারছো, জল মানে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সমভূমি প্লেনল্যান্ড, এই প্লেনল্যান্ডের মধ্যে কিন্তু খুব ভালো হয়। অনুকূল জলবায়ু রয়েছে, উর্বর মাটি রয়েছে, উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে, কলকাতা এবং হলদিয়া বন্দরের অবস্থান রয়েছে কাছাকাছি, খনিজ সম্পদের উপস্থিতি রয়েছে, শক্তির প্রাচুর্য রয়েছে, শিল্পের বিকাশ রয়েছে, অভিবাসন বা মাইগ্রেশনের ব্যবস্থা রয়েছে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু কি বলতো গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বা অববাহিকা অঞ্চলে বা পশ্চিমবঙ্গে জনঘনত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভারতের রেলপথের 3টি সুবিধা, সাশ্রয়ী এবং সুলভ। সাশ্রয়ী মানে কিন্তু কম খরচে, মানে সুলভ মানে কম খরচে, সাশ্রয়ী মানে অল্প সময়ের মধ্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। সে বিভিন্ন পণ্য বলো, বিভিন্ন সম্পদ বলো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য দ্রুত এবং নিরাপদ কিন্তু রয়েছে আমাদের রেলপথ। এরপরে দৃঢ় এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বিশাল আয়তনের ভারতের রেলপথ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক মেলবন্ধন কিন্তু ঘটিয়েছে এই রেলপথ। তাই রেলপথের আরো অসংখ্য সুবিধা রয়েছে। ঠিক আছে, তাই রেলপথকে তুমি বলতে পারো ভারতের উন্নয়নের জীবনরেখা। বিশ্বের বললে কিন্তু বলবে জলপথকে, আন্তর্জাতিক জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। আর ভারতের উন্নয়নের জীবনরেখা কিন্তু দেখো রেল। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো শস্যাবর্তন কৃষি কাকে বলে। এই কোশ্চেনের উত্তর লেখা হয়নি, তো আমি একবারে বলে দিচ্ছি। দেখো কোনো জমিতে, তোমার জমি হোক, তোমরা যারা গ্রামে থাকো তোমাদের জমি হোক আর যে কোনো জমি হোক, কোনো জমিতে বছরে মানে একই বছরে বিভিন্ন সময় যখন বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয় তখন তাকে শস্যাবর্তন কৃষি বা ক্রপ রোটেশন বলে। এই শস্যাবর্তন কৃষির ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, জমিতে মানে মৃত্তিকার ক্ষয়ের পরিমাণ কমে যায়। ঠিক আছে, এগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো ভারতের কৃষির মুখ্য 3টি সমস্যা উল্লেখ করো। 12 নম্বরে কোশ্চেন, দেখো এটি কিন্তু সব থেকে বড়। ভারতের কৃষিতে মুখ্য 3টি সমস্যা উল্লেখ করো। ভারতের কৃষিতে মুখ্য 3টি সমস্যা হলো মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা। দেখো ভারতবর্ষে মৌসুমী বৃষ্টিপাত, আমাদের ভারতবর্ষ কিন্তু মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু কৃষিকাজ হয়, কিন্তু কখনো কখনো দেখা যায় মৌসুমী বৃষ্টিপাতের আগমন দেরিতে হলো, অনেকটা আগে হলো। এই যে দেরিতে কিংবা আগে হওয়ার ফলে কৃষিক্ষেত্রে মানে কৃষিক্ষেত্রে কিন্তু এক সমস্যা তৈরি হয়। এরপরে হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ কিন্তু কম। জনপ্রতি, দেখো হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ কম। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে দেখো মাথাপিছু কৃষি জমির পরিমাণ কম। মাথাপিছু কৃষি জমির পরিমাণ কম মানে ভারতবর্ষ প্রায় 150 কোটি, বর্তমানে প্রায় 150 কোটি মানুষ, তার মানে মাথাপিছু কৃষি জমির পরিমাণ কিন্তু কম। ঠিক আছে, মানে জনপ্রতি বা মাথাপিছু কৃষি জমির পরিমাণ কিন্তু কম। আর ভূমিক্ষয় হয় তোমরা জানো। অন্যান্য কারণের মধ্যে রয়েছে ভূমিক্ষয় প্রতিরোধ, ভূমি সংস্কার নীতির যথার্থ প্রয়োগ, ন্যায্য মূল্যের ফসল নেওয়ার ব্যবস্থা, এগুলো রয়েছে। আর ভারতকে আহমেদাবাদের ম্যানচেস্টার বলা হয় কেন তোমরা পারবে। তো তোমরা যারা এই পিডিএফ নেবে, দেখো প্রথমেই বলেছিলাম হোয়াটসঅ্যাপ পেমেন্ট আর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উত্তর তোমরা একটা পিডিএফ এর মধ্যেই তোমরা পেয়ে যাবে ফুললি পিডিএফ। এই পিডিএফ এর মধ্যে টোটাল তোমাদের থাকছে। আর আর তোমাদের অন্য কোনো বই ফলো করতে হবে না। শর্ট কোশ্চেন, তোমাদের ব্রড কোশ্চেন, ম্যাপ পয়েন্টিং টোটাল পাচ্ছ একটা পিডিএফ এর মধ্যে। তো ঠিক আছে, যারা নেবে তোমরা তো এই পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে তোমরা কিন্তু পরীক্ষার আগে 1 মাস আগে কিন্তু তোমরা পেমেন্ট যারা করবে তাদের জন্যই তোমরা এখন পিডিএফ পেয়ে যাবে। সেই সঙ্গে প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদের আলাদা গ্রুপ করা হয়েছে। তোমরা কিন্তু গ্রুপে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে, ফুললি নোটস পেয়ে যাবে। ঠিক আছে, মানে নোটস বলতে চাইছি আমি, পুরো মক টেস্ট পেয়ে যাবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা নেবো, প্র্যাকটিস সেট পেয়ে যাবে। আর বাকি তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক।